যেটা বিজ্ঞাপন তার রেমুনারেশন যদি 1 টাকা হয়, বাংলা বিজ্ঞাপন বলে তার রেমুনারেশন 2 টাকা। যে 50 টাকার ভ্যালু যার, তাকে 100 টাকা দিয়ে পাঠানো হবে, এবং সেখান থেকে একটা চাঁদা তাকে দিতে হবে, যেহেতু সে অযোগ্য। আমরা দেখলাম যে যাদের এগেনস্টে তারা বিপ্লব করছিলেন তাদের সাথে করমর্দন করে চাটা খেয়ে তারা আবার নিজেরা যাও সবে নিজ নিজ কাজে। ইউটিউবের কাজেরও নাকি একটা ফরম্যাট আছে, নিত্য নতুন তুমি নিয়ম তৈরি করে যাচ্ছ টু গেট ইউর ক্লোজড ওয়ান্স হ্যাপি। এই সিস্টেম ভাঙা যাবে না, এটা যে যাবে লঙ্কায় সেই রাবণ হবে। নমস্কার, দেখছেন ট্রাইব টিভি বাংলা। বিশ্বাসে অবিশ্বাস অনুষ্ঠান নিয়ে আমি অনন্যা আপনাদের সাথে রয়েছি। এই বিশ্বাসে অবিশ্বাস অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরেছি টলিউডের হাঁড়ির খবর, আর সেই হাঁড়ির খবর তুলে ধরার সাথে সাথেই উঠে এসেছে একাধিক বিস্ফোরক অভিযোগ, উঠে এসেছে কাটমানির কথা, উঠে এসেছে থ্রেট কালচারের মতো অভিযোগ। আজ আমাদের সাথে রয়েছেন প্রখ্যাত ডিরেক্টর শুভব্রত চ্যাটার্জি। শুভব্রত দা, ট্রাইব টিভি বাংলার এই শোতে আপনাকে অনেক অনেক স্বাগত। তোমাকেও। আমাদের এই যে অনুষ্ঠান আমরা ধারাবাহিকভাবে করছি, এবং সেখানে আমরা ঠিক টলিউডের বর্তমান যে পরিস্থিতিটা, যে টলিউড থেকে একসময় সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, টলিউড থেকে নয় বাংলা সিনেমা নিয়ে তারা কাজ করেছেন এবং তাদের ছবি আজ কিংবদন্তিতে পরিণত হয়েছে। আমাদের থেকে একসময় বোম্বে ইন্ডাস্ট্রি তারা আমাদেরকে ফলো করেছে, আর সেই টলিউডের আজকে এই হাল যে আদালতে মামলা করতে হচ্ছে কাজ করার জন্য, বিবাদ মেটানোর জন্য। শিল্প তৈরির জায়গায় এই বিবাদ, এরকম একটা বিশৃঙ্খলার পরিস্থিতি, এটা কেন? দেখো অনন্যা, এই প্রফেশনটায় আমি অনেক দিন, এবং বলা যেতে পারে যে বাংলাতে এই 2006-07 অনওয়ার্ডস আমি কাজ করি এবং প্রফেশনালি কাজ করি। সেখানে গিয়ে দেখেছি যে আমার যা কাজ, আমার সিনেমা বানানো কাজ, অ্যাডভার্টাইজমেন্ট বানানো কাজ, তো অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে আমার শুরু। অ্যাডভার্টাইজমেন্ট করতে গিয়ে দেখেছি আমাদের তো পুরো ইউনিটটাকেই দরকার হয়, কারণ একটু লার্জ স্কেলে করতে গেলে সবাইকে দরকার হবে। তখন আমার সঙ্গে ইন্ডাস্ট্রির আরও ভালো করে পরিচয় হয় কাজ করতে গিয়ে, এবং সেই সময় থেকে দেখেছি মানুষগুলো পাল্টাননি, একই মানুষ রয়েছে, একই মানুষের মানসিকতা রয়েছে, কিন্তু সেই মানুষগুলো কে চালনা করার জন্য একের পর এক মানুষ চেঞ্জ হয়েছে। এবার তারা কে কী নিয়ম তৈরি করছে, কিভাবে হচ্ছে, ঠিক সেই নিয়ম অনুযায়ী বাকিদের ওই পাইট পাইপার অফ হ্যামলিনের মতন একজন ওই বাঁশি নিয়ে যাচ্ছে, তার পিছনে পিছনে লক্ষ লক্ষ ইঁদুর চলেছে, সেটা ঠিক পথে হোক ভুল পথে হোক, এইটা হয়েই আসছে আগে থেকে। কিন্তু হয় না, কিছু ক্ষেত্রে কন্ডিশনটা আস্তে আস্তে সাফোকেটিং হয়ে আসে। তো এইটা কিন্তু অনেক দিনই হয়ে এসছে, প্রায় ইউ ক্যান সে ধীরে ধীরে ইভলিউট করতে করতে এখন এই যে তোমরা খবর করছো, লোকজন বিপ্লব করছেন, হ্যাঁ, টেবিল চাপড়ে অনেক কথা বলছেন, এই করা যাবে না, সেই করা যাবে না, সেগুলো কিন্তু আরম্ভ হয়েছিল বছর 10 আগে থেকে। তার আগে পর্যন্ত একটা সহাবস্থান ছিল, কিন্তু আস্তে আস্তে সবাই সারেন্ডার করতে শুরু করলো। আমি টেকনিশিয়ানদের কথা বলছি না, শুধু পরিচালকদের কথাও বলছি। ঠিক আছে স্যার, আপনারা যা বলবেন তাই হবে, এরম টাইপের করতে 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 আজকে সাফোকেটিং জায়গায় এবার তারাই এবার বিপ্লব করতে শুরু করেছে। তো দিস ইজ দ্য সিচুয়েশন। মানে ব্যাপারটা হীরক রাজার দেশের মতো হয়ে গেছে। হ্যাঁ, না না, হীরক রাজার দেশের মতো একদমই হয়নি, কারণ হীরক রাজার দেশে গিয়ে গুপি আর বাঘা পড়েছিল, এখানে সেটাও নেই, মোটিভেট করার কেউ নেই। তাই জন্য যারা আজকে বিপ্লব করছেন, কিছুদিন পরে তারা বিপ্লব বন্ধ করে আবার সিনেমা করতে শুরু করছেন, এবং আপনারা যা বলবেন তাই হবে, কোট আন কোট, এই মেথাডেই। এই পরিস্থিতিটা কেন, কাদের জন্য? আমার যতদূর মনে হয় যে এটা আমার একদম সম্পূর্ণ আমার আইডিওলজি, যে আমার সঙ্গে খারাপ যদি কিছু হয়, আমি যদি কোনো আনকমফোর্টেবল জায়গাতে আমি পৌঁছে যাই, সেইটার জন্য আমি অনেকাংশে দায়ী। আজকে টেকনিশিয়ানরা বিপদে পড়েছেন, বা ধরুন প্রডিউসাররা, পরিচালকরা, তারা বিপদে পড়েছেন, তারা আজকে সাফোকেশনের মধ্যে পড়েছেন, সেটার জন্য কিয়দংশে তারাই তো দায়ী, কিয়দংশে না, সিংহভাগ তারা দায়ী, কিয়দংশে অন্য মানুষ দায়ী। আমাকে যিনি চালনা করবেন, আমি যদি ঠিক করে ফেলি আমাকে কেউ চালনা করবেন, এই নাও রিমোট তোমার হাতে তুলে দিলাম, ইউ ক্যান ড্রাইভ মি রাইট নাও। আমি যদি রিমোটটা তোমার হাতে তুলে না দিই, তাহলে আমিও আমার জায়গায় ঠিক থাকতাম, তুমিও তোমার জায়গায় ঠিক থাকতে। সামহাউ উই বাউড আওয়ার হেড, যে আমার এটা মনে হয়, উই অল
মানে ওই সাইডে যদি টেকনিশিয়ানরা থাকে, এই সাইডে যদি আমরা ক্রিয়েটিভরা থাকি, আমরা সবাই। তারা সেই বশ্যতাটা স্বীকার করে নিয়েছে বা ক্ষমতাটা তাদের হাতে তুলে দিয়েছে। হ্যাঁ, আমাকে যেদিন বলা হলো, আমার একটা বিজ্ঞাপনের শ্যুট ছিল, আমার খুব মনে আছে পরিষ্কারভাবে। আমরা সিটি সেন্টার 2 সেই সময়টা সবে নতুন নতুন হয়েছে আর কি, প্রচুর শুটিং হয়। আমরা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি গিয়ে ওখানে ঝাঁপিয়ে পড়ে ওই সিঁড়িগুলোর মধ্যে। তো আমার একটা বাংলাদেশের বিজ্ঞাপন শ্যুট করার ছিল। তো ওই ছবিগুলো দেখে, ওই সমস্ত কিছু দেখে বাংলাদেশ থেকে আমাদের কাছে এরকম ইনস্ট্রাকশন হয় যে ওই জায়গাটায় করতে হবে শুটিং। হ্যাঁ, কোনো একটা কসমেটিক প্রোডাক্ট ছিল। তো ওইখানটা আমরা যখন শুটিং করতে যাচ্ছি, ওখানটা আমাদের আমরা সবাই দেখেছি সিটি সেন্টার 2 এর এই পাশে লম্বা সিঁড়ির ওই জায়গাটা। ওইখানে যদি একটা শ্যুট করতে হয়, আমার যতটুকু মানুষজন দরকার ততটুকু আমার চাই। সেই প্রথম দিন আমাকে এটা আমার ম্যানেজার বললেন, আমাদের প্রোডাকশন ম্যানেজার, যে ক্যাটওয়াক নিয়ে শ্যুট করতে হবে। হোয়াট ইজ ক্যাটওয়াক? ক্যাটওয়াক হচ্ছে স্টুডিওর মধ্যে একটা উঁচু জায়গা করা থাকে, ফ্লোরটাকে চারদিকে ঘেরা, যেখান থেকে ওপর থেকে আলো লাগাতে হয়, তবে কি নিচের ফ্লোরে আলো লাগে। ওই জায়গাটাতে এরকম সাইড করে করে হাঁটতে হয়, এখন খুব সরু জায়গা। দ্যাট ইজ দ্য রিজন ওই হাঁটার পদ্ধতিটাকে ক্যাটওয়াক বলা হয়। বেঁকে 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 হাঁটতে, বেড়াল যেরকম করে হাঁটে। তো ওই ক্যাটওয়াকটা তৈরি করা হয়, সেখানে একটা বেড়াল যাওয়ার মতো রাস্তা, সেখান থেকে আলোকসজ্জা করা হয় স্টুডিওর মধ্যে অথবা কোনো বড় ফ্লোরের মধ্যে। তো ওখানে আমার কিসের জন্য ওটা লাগবে ওই মানুষগুলো? সিটি সেন্টার 2 এর ওই জায়গাটাতে আমার ওপর থেকে আলো করার দরকার নেই। আমার সিনেমাটোগ্রাফার যিনি ছিলেন, তিনি যথেষ্ট ভালো সিনেমাটোগ্রাফার ছিলেন, রিনাউন্ড সিনেমাটোগ্রাফার ছিলেন, অ্যান্ড হি ডিডন্ট শো এনি রিকোয়ারমেন্ট অফ দ্যাট। তার সত্ত্বেও আপনাকে ওটা নিয়ে কাজ করতে হবে। হবে না, হয়েছে। ওটা আমি তখন জানতে পেরেছি যখন আমার ফাইনালি আমাদেরকে কী হতো, প্রোডাকশানও এখানে তো ইউনিট ছোট থাকে, যেহেতু বাংলার বিজ্ঞাপন, এইখানেও আমাকে যখন ছবি টবি হয়ে যায়, সমস্ত কিছু শেষ হয়ে যায়, তখন গিয়ে প্রোডাকশানের একটা লিস্ট আসে খরচ খরচা দেখতে। তখন বলছি এইটা কিসের জন্য লেগেছে, ক্যাটওয়াক আমাদের এখানে বাজেটে কেন? তো তখন সে বলে যে না দাদা, ওই নিয়ম, ওটা দিয়ে দিয়েছে। এবং শুধু তাই নয়, যেহেতু ওটা বিজ্ঞাপন, তার রেমুনারেশন যদি 1 টাকা হয় নর্মাল সিরিয়াল বা সিনেমা শুটিং করার ক্ষেত্রে, বাংলা বিজ্ঞাপন বলে তার রেমুনারেশন 2 টাকা, ডাবল। আমি সেদিন ওটা দিয়েছি, আমি প্রতিবাদ করিনি। আজকে যে আমার সাফোকেশন লাগছে, সেটার জন্য আমি রেসপন্সিবল। সেই দিন আমি প্রতিবাদ করা উচিত ছিল আমার। না, দেবো না, কেন তুমি নিয়ে এসছো, আমি আনতে বলে যে আমাকে জানিয়ে করেছো, ইত্যাদি ইত্যাদি বাগারা বাগারা আমি বলিনি কিন্তু সেদিন। এটা অনন্য। মানে কাজটা তো তাহলে আপনি যেভাবে ভিজুয়ালাইজেশন করেছিলেন কাজটা, তো সেভাবে তো আউটপুটটা তাহলে আপনি পাননি। কিছুটা হলো, কারণ ক্যাটওয়াকদের তো কাজেই লাগেনি। বাইরে তো তারা টিফিন খেয়েছে, চা খেয়েছে, তারপর স্মোক আপ করেছে, ঘুরে বেরিয়েছে, এইসব করেছে, মানে লাঞ্চ খেয়েছে। আপনার কাজ যেটা আপনি সেটা সেভাবেই করেছেন, কিন্তু ওটার জন্য আপনার বাড়তি খরচটা হয়েছে। এটাতে ক্ষতি হলো কার? যারা টাকাটা ইনভেস্ট করেছেন তাদের। আমি তো পরিচালক ছিলেন, এক্স্যাক্টলি, তাদের খানিকটা ক্ষতি হলো। এরম করে শুধু আমি একটা এক্সাম্পল বললাম। তো সেটা ইট স্টার্টস ফ্রম পিন টু এলিফ্যান্ট, সবটাতে তোমার গাড়ি ভাড়া থেকে শুরু করে টেকনিশিয়ানদের নেওয়া, তারপরে তোমার খাবারের ভেন্ডার নেওয়া, ইত্যাদি ইত্যাদি বাগারা বাগারা, পুরোটাতে সেই সময় থেকে আমি দেখে আসছি। আমি তো তখন প্রতিবাদ করিনি। আজকে নিজে যখন মানে একদম সাফোকেটেড হয়ে গেছি, তখন বলছি না, এটা করা ঠিক না, এটা করা ঠিক না। আমার মনে হয়, এবং টেকনিশিয়ানদের ক্ষেত্রেও তাই। এটা কীরকম হয় যে আমি এরকম বললাম যে আমার কিন্তু আজকে ইয়ে লাগবে, দেখো এটা খুব ভালো শ্যুট, বড় ক্লায়েন্টের শ্যুট, ব্র্যান্ডটা খুব বড়, তুমি কিন্তু ভালো কেয়ারটেকার পাঠাবে, বা ভালো ট্রলি সেটিং পাঠাবে, বা ভালো ইলেকট্রিশিয়ান পাঠাবে। আমাদের কাছে তখন সেটা, দাদা এইটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি রেটের থেকে একটু বেশি দিতে হবে, ওদের একটু ভালো হলে একটু বেশি দিতে হবে। মানে তুমি জাস্ট একটা কমোডিটি হয়ে গেল তখন তারা। যে একটু ভালো, মানে ভালো বলতে দীর্ঘকাল ধরে কাজ করছে, বড় বড় পরিচালকদের সাথে কাজ করেছে, বড় বড় সিনেমাটোগ্রাফারদের সাথে কাজ করেছে, এরকম একজন ট্রলি সেটিংকে আমার চাই, যে সুন্দর করে সুন্দর ট্রলিটা ঠেলে দেবে। তাকে যদি আমার আনতে হয়, তাহলে ইন্ডাস্ট্রির একটা চার্ট বেরোয়, হ্যাঁ, ওই মানে ওই ক্লাব থেকে বেরোয়। তো ওই ক্লাবের ওই চার্টের মধ্যে লেখা আছে যে উনি ধরো 100 টাকা পায়।
আমাকে তাকে 110 টাকা দিতে হবে যদি আমি তাকে চাই। আর যদি না চাই তাহলে আমি আরেকটু বিলো দ্য গ্রেড কাউকে পাবো যে 50 টাকার ভ্যালু যার, তাকে 100 টাকা দিয়ে পাঠানো হবে। কিন্তু সেখান থেকে একটা চাঁদা তাকে দিতে হবে, যেহেতু সে অযোগ্য। সেই টেকনিশিয়ানটাকে ওই ক্লাবকে কিছুটা চাঁদা, তার ওই 100 টাকার থেকে কিছু চাঁদা ওই ক্লাবটাকে দিতে হবে, তবে সেই কাজটা পাবে। সেদিন সে প্রতিবাদ করেনি কেন? তারপরে যে এক্সপার্ট লোকটাকে কাজটা দেওয়া হলো না, সে ওই কাজটা পাওয়ার যোগ্যতা তার 100% ছিল, সে পেলো না, যে দেখতে পাচ্ছে যে এক্স পেলো না, ওয়াই চলে যাচ্ছে, ওয়াই এর ওই যোগ্যতা নেই, সে দিন প্রতিবাদ করলো না কেন? হ্যাঁ, পেলে উনকো বুলা খেলাও, পেলে উনকো বুলা খেলাও। অমিতাভ বচ্চন যেরকম আজ বলেছিল, একটা বিষয় দেখা যাচ্ছে যে আপনি যে বিষয়টা তুলে ধরলেন যে কোন একটা জিনিস লাগবে না তাও সেটা নিয়ে কাজ করতে হবে, এই বিষয়টা নিয়ে আজ পরিচালকরা মুখ খুলেছেন এবং কি বিষয়টা আদালত পর্যন্ত গড়িয়েছে। কিন্তু অনেক পরিচালক আবার বলছেন এই লড়াইটা তো প্রডিউসারদের, আমরা কেন লড়বো? তাহলে প্রডিউসাররা মুখ খুলছেন না কেন? এই লড়াইটা আসলে সবারই। এবার এর উত্তর কিন্তু তোমার প্রশ্নের মধ্যেই রয়েছে। যেরকম ধরো, এই যে তুমি বলছো যে পরিচালকরা প্রতিবাদ করছে, প্রডিউসার করছে না, এইটার হচ্ছে যে অ্যাকচুয়ালি পরিচালকরা কি প্রতিবাদ করছেন? কারণ তুমি এই যে বললে আদালত পর্যন্ত বেরিয়েছে, অনেক দূর গড়িয়ে গেছে, বা কোনো এক জায়গায় ভিড় করে সবাই, কদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম, এমনি তোমাদের মানে টেলিভিশন চ্যানেলেও দেখলাম যে প্রচুর পরিচালকরা ভিড় করেছেন, বিপ্লব করছেন, কিছু মাস আগের কথা। তারপর তাদেরকে যখন আলটিমেটলি গিয়ে কোথাও একটা সলিউশনের পথ নেওয়া হলো, তখন তো আমরা দেখলাম যে যাদের এগেনস্টে তারা বিপ্লব করছিলেন তাদের সাথে করমর্দন করে চাটা খেয়ে তারা আবার নিজেরা যাওয়া সবে নিজ নিজ কাজে আবার নিজেদের কাজ করতে শুরু করলেন। যারা সিরিয়াল বানায় তারা সিরিয়াল বানাতে শুরু করলেন, আর যারা সিনেমা বানান, প্রতি পুজোয় যাদের সিনেমা রিলিজ হয় তারা দিব্যি সুস্থ সুন্দর সিনেমা করছেন, তাদের সহাবস্থানে আছেন। এই সহাবস্থানের জায়গাটায় তারা যদি চলে আসতে পারে, বাকিরা আসতে পারছে না। আমি বহু বছর চেষ্টা করছি এটা শেখার, যে হোয়াট ইজ দ্য টেকনিক, যে আমি তোমার সাথে মানে আমাদের হিন্দিতে বলে না মান্ডওয়ালিকা তারিকা কে হয়, এটা আমার জানতে হবে। আমি অন্য সব কিছু জানি, এটা জানি না। যেদিন জেনে যাবো তো আমি কথা দিচ্ছি দুর্গাপুজোতে আমার ছবিও প্রতি বছর আমি করব এই হেন টেকনিশিয়ানদের নিয়ে, এবং আপনারা যা বলবেন তাই হবে, এই পদ্ধতিটাতে ভজগৌরাঙ্গ হয়ে আমি করব। কিন্তু পদ্ধতিটা জানি না আমি, হাউ ইট মানে ইট বিকামস সে তোমার একটা স্ট্যান্ড তুমি নিলে, যে না এই লোকটা বাজে লোক, এই লোকটার সাথে আমি জীবনে কাজ করব না, আমি আমার মতোই কাজ করব। তারপর আমি ঢুকলাম সেখানে, আমি তোমাকে ডাকলাম, সেই লোকটাকে ডাকলাম, তারপর একটা কাট্টু, তারপর দেখছি তুমি আর সেই লোকটা গলা জোরাজোরি করে হাঁটতে হাঁটতে যাচ্ছ। কাট্টুতে কি হলো সেটা আমি জানতে চাইছি, শিখতে চাইছি, শিখে যাবো, আই হোপ শিখে যাবো। এখন আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আজ আমাদের সঙ্গে বিশ্বাসে অবিশ্বাস অনুষ্ঠানে রয়েছেন প্রখ্যাত ডিরেক্টর শুভব্রত চ্যাটার্জি। শুভব্রতদা, আমরা বিরতিতে যাওয়ার আগে ঠিক যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে তুমি বলছিলে তোমার বাংলাদেশের যে বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনের জন্য 1 টাকার বদলে 2 টাকা দিতে হচ্ছে। এবং ঠিক একই জিনিস আমরা দেখেছি কিছুদিন আগে রাহুল মুখোপাধ্যায়ের যে প্রজেক্টটা নিয়ে এত জল্পনা, এত বিতর্কের সূত্রপাত, সেখানেও বাংলাদেশ থেকে চরকি বলে যে ওটিটিটার জন্য তিনি কাজ করছিলেন, সেখানেও নাকি 3 গুণ টাকা চাওয়া হয়েছিল, এরকম অভিযোগ উঠে এসেছে। সেখানে বাইরের প্রজেক্ট হলেই কি বেশি টাকা চাওয়া হচ্ছে? এখানে একটা জানাজানির একটা গন্ডগোল রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে যে একটা নিয়ম রয়েছে আর কি, সেই নিয়মটাতে কি হয় যে যখন তুমি বাইরের কোনো প্রজেক্ট করছো, সেই ক্ষেত্রে বাইরে মানে ভারতবর্ষের বাইরের প্রজেক্ট, সেটা সিনেমা হলে অথবা কোনো গান, মিউজিক ভিডিও, হোয়াট এভার, আমাদের টেকনিশিয়ানরা যদি সেখানে কাজ করেন, তাহলে তারা এখানকার কাজের জন্য যদি 1 টাকা পেয়ে থাকেন, ওখানকার কাজের জন্য 2 টাকা পাবেন। এটা ডবল একটা রেট হয়েই আছে। এবার তারপরের যেটা হয় যে এবার যদি ল্যাঙ্গুয়েজ পাল্টে যায়, বাংলা ল্যাঙ্গুয়েজ হলে 2 টাকা, যদি এটা ফরেন আদার ল্যাঙ্গুয়েজ হয়, ইংলিশ, ফ্রেঞ্চ ইত্যাদি ইত্যাদি, তাহলে সেটা 3 টাকা। এবার চলে আসি ভিতরের বিষয় একই জিনিস হচ্ছে, আমি একটা যখন সিনেমা বানাচ্ছি, আমার যে একজন টেকনিশিয়ান ভাই রয়েছেন তিনি পাচ্ছেন 100 টাকা। এহেন আমি
সেম আলোকসজ্জা নিয়ে সেম সমস্ত কিছু সেট ফেট নিয়ে যেই এটা সিনেমার জায়গায় একটা বিজ্ঞাপন হয়ে যাবে তখন সে 2 টাকা পাবে। তো এই যে খরচাটা বাড়িয়ে দেওয়া হচ্ছে এই কারণেই কি বাইরের কাজ আসাটা কমে যাচ্ছে ক্রমশ? এই বাড়িয়ে দেওয়ার পিছনে একটা বিশাল টেকনিক যুক্তি সমস্ত কিছু আছে। তোমাদের কাছে যদি ওইটা থাকে, ওই একটা সার্কুলার বুক আছে যেখানে রিজনিংসও দেওয়া আছে, প্রডিউসাররা পায়, ওটা প্রডিউসাররা পেয়ে থাকেন। সেই রিজনিংস একটা মানে তার মধ্যে সুন্দর একটা ওই আছে আর কি, যেটা একটা ইউটোপিয়ান স্টোরি। ওটার মধ্যে অনেক কিছু রয়েছে, যুক্তি রয়েছে প্রচুর। মানে যে লোকটা একটা বিজ্ঞাপন করছে তার কর্মদক্ষতা অনেক বেশি অন্যদের তুলনায়, সেই জন্য কিন্তু সে আসে না। তো সেই লোকটাই এসে যার কর্মদক্ষতা অ্যাভারেজ, বা সেই আসে যে রেগুলার কাজ করে। তো হোয়াট এভার, মানুষটা কি চেঞ্জ হয়ে যায় নাকি? তাহলে এখান থেকে আমরা রোজগার করছি একটা শিল্পের থেকে, আমরা শিল্পটাকে তো হতে দিচ্ছি না। কিভাবে হতে দিচ্ছি না? আমি বিভিন্ন রকম নিয়ম জাল বিস্তার করে রেখেছি। আজকের ডেটে হতেই পারে একটি ছেলে বা একটি মেয়ে যথেষ্ট যোগ্যতা রয়েছে তার, সে নিজে একটু কম পয়সায় নিজের মতো করে, কারুর দ্বারা চালিত হয়ে নয়, এতগুলো লোক নিতে হবে, এইভাবে করতে হবে, সেভাবে করতে হবে, ওখানে করা যাবে না, এখানে করলে এই টাকা লাগবে, ওগুলোর বাদ দিয়ে গিয়ে সে করলে হয়তো হতে পারে সে বাংলারই একটা মানুষ, সে এমন একটা কোয়ালিটির একটা আউটপুট তৈরি করলো যেটা কিনা বিদেশে অ্যাক্লেমড হলো বাংলায় বসে বসে। সেটা করার জন্যও তো তাকে অনেক বেগ পেতে হচ্ছে। যে যারাই এখন ওই অ্যাওয়ার্ড টাওয়ার্ড পাচ্ছেন ছবি টবিগুলো নিয়ে, তাদেরও তো সমস্যা, তারাও তো একই কথা বলছেন, 2 দিন দাদা আমরা 4 দিন শ্যুট করেছি, 2 দিন তো কলকাতার বাইরে গিয়ে শ্যুট করলাম, বাবা যা খরচা, যে 2 দিন শ্যুট করলাম সেই 2 দিন এত খরচা হয়েছে না দাদা, আমার এই লাগবে না জোর করে ওই দিয়েছে, সে লাগবে না জোর করে দিয়েছে, সে আর পরবর্তী ক্ষেত্রে এখানে কাজ করার কথা ভাবছেই না। তার বাইরে চলে যাচ্ছে কাজ করার। কলকাতার বাইরে, অন্তত বেঙ্গলের বাইরে চলে যাচ্ছে, কোথাও পালিয়ে যাচ্ছে, নিজের হোম টাউন গ্রামে গিয়ে শুটিং করে আসছে। ইউটিউবের কাজেরও নাকি একটা ফরম্যাট আছে, নিত্য নতুন তুমি নিয়ম তৈরি করে যাচ্ছ। কেন তৈরি করে যাচ্ছ? টু গেট ইউর ক্লোজড ওয়ান্স হ্যাপি। ধরো এরকম 1 লক্ষ লোক, তার একটা ডিমের কুসুমের মতো সেন্টার আছে, সাদা আর কমলা। এই কমলা সেন্টারে বেশ কিছু মানুষ আছে, সেখানেও ধরে নাও 50,000 মানুষ আছে, আর বাকিটা সাদার মধ্যে। সাদারা কিন্তু বঞ্চিত। এই কমলা সেন্টারটাকে খুশি করতে পারলে তাহলেই সব হবে। কমলা সেন্টারটাই পুরোটাকে চালায় ক্লোজড মানুষরা, তারাই কাজ পায়, তারাই তাদের ভাগ্নে শালা ভাইপো ইত্যাদি ইত্যাদি চেন সিস্টেমে ঢুকিয়ে বসে রয়েছে, জানুক বা না জানুক, এবং তাদেরকে নিয়ে কাজ করতে হবে, তাদেরকে কাজ পাইয়ে দিতে হচ্ছে। নিয়ে দিতে হবে না আমাকে, আজকে প্রোডাকশন ম্যানেজার তুমি, তোমার কাছে আমি একটা রিকোয়ারমেন্ট দিলাম যে আমার এই লাগবে, এই লাগবে ইত্যাদি ইত্যাদি লাগবে। তার পিছনে কতগুলো মানুষ যাবে। ধরে নাও আমার একটা দুর্গা ঠাকুর লাগবে, ফর এক্সাম্পল বলছি এটা। এই দুর্গা ঠাকুরটা আনতে এবং নিতে কতগুলো মানুষ লাগবে, কিভাবে গাড়িটা যাবে ইত্যাদি ইত্যাদি, সেটা নিশ্চয়ই আমি তোমায় বলে দেবো না, সেটা আমার কাজ নয়, তোমার কাজ। তুমি তখন এটা ঠিক করে দিলে এমন করে যে পরবর্তী ক্ষেত্রে হিসাব করতে গিয়ে দেখা গেলো একটা দুর্গা ঠাকুরের কিনে আনতে যদি সেটার দাম 20,000 টাকা হয়, আমি যা লোকজন গাড়ি ইত্যাদি লেগেছে আরও 20,000 টাকা লেগে গেছে। মুটেরা তো এত টাকা নেয় না, মুটেরা তো টাকা নেয়, তাদেরকেও টাকা দেওয়া হয়, সামান্য টাকাই নেই, ঠিকঠাক পয়সা তাদের যা মনে হয় সেটা নিয়ে। না ইন্ডাস্ট্রির লোক নিতে হবে, ওটা তো ওই 8 সেটিং নিতে হবে, এটা তো ওই নিতে হবে, এদের 2 ঘন্টা শিফট, এদের 4 ঘন্টা শিফট, 5 শিফট লেগেছে, 6 শিফট লেগেছে, তোমার কাছে হিসেব দিয়ে তোমায় পাগল করে দেবে। প্যারালালি তুমি কি ভাবছো, কালকে তুমি শুটিং করেছো, প্যারালালি ভাবছো এডিটটা কোথায় হবে, পোস্ট প্রোডাকশনটা কীভাবে হবে, গ্রাফিক্সটা কীরকম, ওকে বলা আছে এটা করবো কিনা, তুমি এগুলো ভাববে। অনেকেই বাংলার বাইরে গিয়ে শুটিং করছেন, উড়িষ্যায় গিয়ে শুটিং করছেন, তাদের ক্ষেত্রে সুবিধাটা কি হচ্ছে, কি বেশি সুবিধা পাচ্ছেন তারা? এটা সব থেকে ভালো আমিই বলতে পারবো আপাতত, কারণ আমিও করছি এটা, তো করতে বাধ্য হচ্ছি। 1 নম্বর সুবিধা হচ্ছে যে ফ্লেক্সিবিলিটি টু ওয়ার্ক, কারণ 12 ঘন্টায় 1 শিফট হচ্ছে। ওখানেও কল টাইম যদি তোমার 6 থাকে, সন্ধ্যে 6টায় তাকে প্যাক আপ করে দিতেই হবে, নয়তো সে লোটা কম্বল নিয়ে বাড়ি চলে যাবে, তোমার প্যাক আপের ওয়েট করবে না। দ্যাট ইজ আ নিয়ম। এখানে যদি আমি 2,000 টাকা বা 8 ঘন্টার জন্য ব্যয় করি, ওখানে আমি 2,000 টাকা 12 ঘন্টার জন্য ব্যয় করতে পারি। পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে যে তাহলে আমার 4 ঘন্টার প্রোডাক্টিভিটি আমি পেলাম। পয়েন্ট 3 হচ্ছে এখানে যেটা 2,000 টাকা দিতে হয় 8 ঘন্টার জন্য, ওখানে 12 ঘন্টার জন্য 2,000 টাকার অনেকটাই কম দিতে হয়। আমি এক্সাম্পল করছি এগুলো।
তো এটা একটা এর ফলে তো বাংলার যারা টেকনিশিয়ান রয়েছেন তাদের তো আদতেই ক্ষতি হচ্ছে, তারা তো বেশ কাজ হারাচ্ছেন। তো তাদের তো একটা সংসার রয়েছে, তাদের তো কাজ করাটাই উদ্দেশ্য, তারা কাজ করবেন এবং তারা উপার্জন করবেন এবং সেই উপার্জনে তাদের সংসার চলবে। তো বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে ফেডারেশনের এই নিয়ম, সেই নিয়ম মানতে গিয়ে আদতে তো ক্ষতিই হয়ে যাচ্ছে টেকনিশিয়ানদের। কিয়দংশের ক্ষতি হচ্ছে সাদা অংশটার মানুষ যারা ওই বঞ্চিত দলের, যারা একটু দাদা আমাকে একটু দিন না, দেখে একটু করে দিন না, আমার কালকে একটা কাজ, ওই তো এদের শুটিং আছে আমাকে পাঠান না দাদা, এরমভাবে বলতে শুনেছি আমি। তাদের কখনো দেওয়া হয় কখনো দেওয়া না, আছে ঠিক আছে দেবো, তাহলে ওদের কত হচ্ছে এত, সেখান থেকে একটা পার্সেন্টেজ আসবে, কাটমানি। এগুলো কাটমানি, ঠিক, এগুলো সমস্ত অলিখিত আমি দেখেছি। আমার যদি তুমি বলো কালকে প্রমাণ দাও, আমি প্রমাণ দিতে পারবো না ভাই। মানে যে নিয়মগুলো চাপিয়ে দেয়া হচ্ছে টেকনিশিয়ানদের স্বার্থে বলে, সেটা তাদের স্বার্থে আদেও কি উপকারে আসছে? না, আমি ওই পয়েন্টটাতে আগে যাই, যে এই যে বললাম যে বঞ্চিত লোকগুলো, এই যে তুমি বলছো তাদের সংসার চলবে, তাহলে তারা কী করে, এই কাজটাই তো করতে এসেছিল। তারা কিন্তু আজকে গোকুলে বাড়িছে, বুঝতে পারছে না ওই অরেঞ্জ জায়গার লোকগুলো, যে তারা কিন্তু রেগুলার কাজ করছে, তারা আমার সাথেও কাজ করছেন, এখানেও কলকাতার বাইরে গিয়ে আমার সাথেও কাজ করছেন, অনেকের সাথে এরকম কাজ করছেন ফেডারেশনকে না জানিয়ে। অফকোর্স আমি বা আমার লোক ডিরেক্ট ফোন করছে, ভাই তুমি করতে রাজি, বন্দুক ধরছি না। আমার সেখানে গিয়ে কাজ করতে সুবিধা হচ্ছে কি, সেও নিজে দায়িত্ব নিয়ে করছে, আমিও দায়িত্ব নিয়ে তাকে নিচ্ছি, মাঝখানে কোনো মিডলম্যান নেই। মিডলম্যান নেই। আমি তার সাথে একটা দৈনিকের একটা হিসেব করছি। কিন্তু যারা এইভাবে ফেডারেশনকে না জানিয়ে কাজ করছে, সেগুলোকে তো গুপি শুটিং বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এটা খুব একটা অদ্ভুত, কি এই নামটা আবিষ্কর্তা আমি জানি না, বাট ইট ইজ নট গুপি। আমি 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 এটা বলবো যে ঠিক জায়গায় ঠিক মানুষগুলোকে দাঁড় করিয়ে দাও, তোমার সিনেমাটা না অনন্য সুন্দর হবে। কমন ল্যাঙ্গুয়েজে তুমি যদি বলতে চাও, ইট ইজ স্কেলিটন ইউনিট। আমার লাগবেই তো স্কেলিটন ইউনিট ভাই। আমার একটা ক্যারেক্টার, সে গাড়ি চালিয়ে পুরো রাস্তাতে তার শ্যুট হবে, গাড়ির বাইরে একটা ক্যামেরা থাকবে, সে গাড়ির যাওয়া আসা শ্যুট করবে, গাড়ির মধ্যে ওই ক্যামেরাটাই উঠবে, উঠে তার শ্যুট করবে। আমার কতজনের লোক লাগবে বলে মনে হয়, কতজনের টিম? সাকুল্যে 10 জন, তো সেখানে আমি 35 জন 40 জন 50 জন নিয়ে তাঁবু খাটিয়ে টেন্ট দিয়ে গোষ্ঠীর পিণ্ডি, আমি কেনই বা করবো? আমি তো, যারাই না জানিয়ে কাজগুলো করছেন তাদের উপর তো পরবর্তীকালে শাস্তির খাড়া নেমে যাচ্ছে, সাসপেন্ড করা হচ্ছে। হ্যাঁ, না, হ্যাঁ এটা ঠিক, ব্যান করে দেওয়া হচ্ছে, সাসপেন্ড করা হচ্ছে। আমি তো রিমোটটা তোমায় দিয়ে রেখেছি, তুমি আমায় চালাচ্ছ। হ্যাঁ, ওই তোমার কর্ম তুমি কর্ম, আর লোকে বলে করি আমি। আসলে তোমার কর্ম তুমি করছো না, তোমার কর্মটা আমি করতে দিয়েছি তোমাকে, তুমি আমার নাচাচ্ছ না। যে রিমোটের কথা বললেন, রিমোটটা কাদের হাতে? এইটা না, যুগে যুগে ওই দেয়ার আর নো ফেসেস, যুগে যুগে এই ফেসগুলো পরিবর্তন হয়েছে। এটা কিন্তু একটা ক্লাবই, কিন্তু জানো তো, এটা কিন্তু কোনো বডি নয়, কোনো কিছুই নয়, শুধু একটা ক্লাবের ভয়। একটা পাড়ার লোক, কালকে একটা ক্লাবের লোক যদি কালকে অনন্যাকে বলে যে অনন্যা তুই কালকে বাবা মার এই বাড়িটাতে তুই 7 দিন ঢুকতে পারবি না কাল থেকে, অনন্যা মেনে নিল ধরো, তারপর কিছু মাস পরে বললো যে তুই আর ঢুকতেই পারবি না। যেদিন এটা বলছে সেদিন তোমার সাফোকেশন লাগছে, তখন তুমি বিপ্লব করতে আসছো। যেদিন 7 দিন বলেছিল ঢুকতে পারবি না, বা 1 দিন বলেছিল ঢুকতে পারবি না, সেদিন তুমি বিপ্লব করতে আসো না। অমুকদা বলছে তো ঠিক আছে। মানে বকলমে আপনি বলতে চাইছেন যে এই এখন ফেডারেশনের মাথায় যিনি রয়েছেন, তার এই নিয়মগুলো সেটা কি ক্রমশ দমবন্ধ করার একটা পরিস্থিতি তৈরি করেছে ইন্ডাস্ট্রির অন্দরে? আমি খুব প্র্যাকটিক্যালি জানি যে তুমি যার কথা বলছো, তিনি বসে কাগজে কলমে এই নিয়ম তৈরি করেন না, একদমই করেন না। আলোচনা হয়, অনেক মিটিং শিটিং হয়, সেখান থেকে মনে হলো কেউ একটা দাবি তুলে দিল, দাদা আমাদের ওই ছেলেগুলোর জন্য কিছু করা দরকার। এই যে ব্যাপারটা হচ্ছে, সে নিয়ে যখন হীরক রাজা পড়ছেন সেখানে, ঠিক কি না? ঠিক 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 4-8টা লোক তো বলছে, সেই 8টা লোক কারা তাদের খুঁজে বার করতে হবে আমাদের। সেই 8টা লোকের মধ্যে প্রডিউসার পরিচালকরাও রয়েছেন। কারা রয়েছেন এই ঘনিষ্ঠ বৃত্তে? অ্যাকচুয়ালি কারা কারা নেই এটা বলতে হয়,
কারা রয়েছেন সেটা আমরা জানি, আমি ওই খারাপটার মধ্যেই রয়েছি, আমিও একসময় ঠিক 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 বলে এসেছি। টেকনিশিয়ানদের ক্ষেত্রে না হয় একটা নির্দিষ্ট মুষ্টিমেয় মানুষজন তারা কাজ পাচ্ছেন এবং তাদেরকেই বারবার বিভিন্ন জায়গায় পাঠাতে হচ্ছে, এবং আপনি যেটা বলছিলেন যে বাকিরা বঞ্চিত, এই একই ব্যাপার কি পরিচালক বলুন বা অভিনেত্রী বা অভিনেতা যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কি হচ্ছে? কারণ অনেক অভিনেতা অভিনেত্রী তারা অভিযোগ করছেন যে তারা কাজ পাচ্ছেন না। যেমন অনির্বাণ ভট্টাচার্য, তিনি বলেছেন যে রঘু ডাকাতের পর তার কাছে নাকি আর কাজ নেই। তো এই বিষয়টা শুধু টেকনিশিয়ানদের মধ্যেই সীমাবদ্ধ, নাকি অভিনেতা অভিনেত্রী তারাও সাফার করছেন কোথাও গিয়ে? না, এইটা আমার ডিরেক্টলি মনে হয় না। অনির্বাণের ক্ষেত্রে যেটা বলে, অনির্বাণের সত্তাটা তো এখন দুটো, একটা হচ্ছে ও নিজে একজন অভিনেতা প্লাস ও একজন পরিচালক। অনির্বাণ একটু বলিয়ে কইয়ে বিপ্লবী পরিচালক, মানে যে দলটা হ্যান্ডশেক করে কাজ করছে সেই দলটাও তো চালিত হয়েছে। সেই দলটাকে যদি বলা হয় যে না, একে একটুখানি আপাতত বিরতি দাও, ওকে দিও না কাজ, বড্ড বেশি বাড়াবাড়ি করছে, তাহলে ওকে সাফার করতে হবে। ও অনির্বাণ কেন, এরকম 10 জনকে করতে হবে। মানে প্রতিবাদ করলে, মুখ খুললেই সাফার করতে হবে, উপায় নেই, কারণ কারা এটা করাচ্ছে। আর একটা বিষয় আমরা দেখলাম যে যারা পরিচালকরা মামলা করেছিলেন তাদের মধ্যে 15 জন ছিলেন, এখন 13 জন, 2 জন সরে এসেছেন ইতিমধ্যে। এই যে তার পাশে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, অনেকেই ক্যামেরার পিছনে বলছেন তারা ক্যামেরার সামনে বলতে ভয় পাচ্ছেন, তাদের কাজ হারানোর ভয় নাকি অন্য কিছু? সাধারণত মানুষ সহাবস্থানে থাকতে চায় আর কি। বেসিক্যালি তো আমরা একটা ক্রিয়েটিভ আর্টের সাথে ইনভলভ করতে এসেছি, তো ওটাই কে মানে ঝামেলার ডাকবে আর কি। মানে কোথাও গিয়ে আপোষের জায়গা তৈরি হয়ে যাচ্ছে, আপোষ করে নিতে বাধ্য হচ্ছে রাদার, কারণ তাকে তো রেগুলার কাজটা চালিয়ে যেতে হবে, ওটা তার ব্রেড অ্যান্ড বাটার। আমার ক্ষেত্রে আপোষটা কি বলতো, কিভাবে করা হচ্ছে? বাধ্য করা হচ্ছে, এই তো আমাকে যেভাবে বাধ্য করা হচ্ছে বাইরে চলে গিয়ে শুটিং করতে। এই যে একটা বিশৃঙ্খলার পরিস্থিতি, দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হয়েছে, সুদিন তো কোথাও গিয়ে একটা ফেরা উচিত, এবং সমবেত প্রতিবাদ কেন তাহলে গড়ে উঠছে না এতটাই যদি দমবন্ধ করা পরিস্থিতি হয়? হ্যাঁ, এটা ঠিক, সুদিন কিন্তু ফিরছে। যে যারা ওই কার্ড বা ওই ধরনের কিছু করেনি বা চেয়ে পায়নি, তারা কিন্তু তাদের কাজ আটকে রাখেনি, তারা কিন্তু কাজ করছে এবং তারা ছড়িয়ে পড়ছে। ইউটিউব খুলুন, দেখুন, কিন্তু ছবিটা বানানো এবং পুরস্কার পাওয়ার মধ্যে আপনারাও ছিলেন না, কেউ ছিল না, তার স্ট্রাগলটা দেখুন, সে কিন্তু পুরস্কার নিয়ে আসছে। তারপরে আপনারা বলছেন বাংলার একটা ছেলে কি ভালো ছবি করলো, এবং এই টিমটা আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে। আপনারা আস্তে আস্তে পিছিয়ে আসবেন, আস্তে আস্তে পিছনে যে খাদটা আছে সেখানে পড়ে যাবেন, ওই টিমটাই থাকবে। গিল্ডের কার্ড নিয়ে একটা অভিযোগ উঠছে যে গিল্ডের কার্ড পেতে গেলেও নাকি টাকা দিতে হচ্ছে, গিল্ডের কার্ড পাওয়াটাও একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। সে তো চাকরি পেতে গেলেও টাকা দিতে হয়েছে, তাই এত কেস। কিন্তু কার্ড না থাকলে তো আবার কাজ করা যাবে না, এরকম বলা হচ্ছে। কে বলেছে? কার্ড ছাড়া কাজ করছে তো লোকজন, দিব্যি কাজ করছে। সেটা তো মানে ওই গুপি কাজ বা বেআইনি বলা হচ্ছে। কার্ডটা দেবে কারা? একটা ক্লাব, তুমি এই বাড়িতে থাকতে এসছো, মায়ের সাথে থাকবে, তোমাকে যদি ক্লাবে গিয়ে প্রথমে নাম লেখাতে হয় যে দাদা আমি এই বাড়িটা থাকবো, বুঝলেন তো, বলাই তো হচ্ছে যাদের কার্ড আছে তারা কাজ করতে পারবেন, যাদের কার্ড নেই তারা কাজ করতে পারবেন না। যারা কার্ডটা করতে গিয়ে প্রথমেই ধাক্কাটা খেয়ে যাচ্ছে, তারা অনেক বেশি এলিজিবল না যে রইলো ঝোলা চললো ভোলা, তোমার কাছ থেকে আমি করাবোই, অথচ আমার কার্ড তুমি আটকাতে পারবে না, আমার কাজ আটকাতে পারবে না। কাজ করুক না। এবার যাদের কার্ড নিয়ে একটা রেগুলার কাজ চালানোর জন্য কাজ করতে হবে, তারা ওরমভাবেই করছে। এটা সিস্টেম, অনন্যা, এটা কিছু করার নেই। এই সিস্টেম ভাঙা যাবে না, এটা যে যাবে লঙ্কায় সেই রাবণ হবে, এটা কিছু করা যাবে। আমার শেষ প্রশ্ন, যে এখন বলা হয় বাংলা সিনেমা বা মানে ওয়েব সিরিজ রিলিজ করলেই বলা হয় যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান, কিন্তু যখন সেটা বলিউডের কোনো সিনেমা বা সাউথের মুভি, তাদের তো বলতে হচ্ছে না যে আমাদের সিনেমার পাশে দাঁড়ান, এটা কেন? ওইটা খুব বাজে জিনিস যারা এটা তৈরি করেছেন। পাশে কেন দাঁড়াবে? তুমি বানাবে একটা নক্কারজনক জিনিস, সেটার পাশে আমি কেন থাকবো? খারাপ সিনেমা একটা, ঠিক আছে দেখে নিলাম 50 টাকা দিয়ে, তো ভাই তুমি মানে বালকে তোমার কাছে খারাপ সিনেমা চোখের সামনে আসছে, অ্যান্ড ওয়েন ইউ হ্যাভ আদার ডিফারেন্ট অল্টারনেটিভস, বিএমসি খোলো তুমি, বিএমএস খোলো, তুমি দেখতে হবে গোষ্ঠীর সব কিছু। সিনেমা দেখবো না, নাটক দেখতে চলে যাব, তাই তো যাচ্ছে মানুষ। আজকে নাটক ইন্ডাস্ট্রিগুলোর কিন্তু উন্নতি হয়েছে, তারা কিন্তু লোকজন ওইখানে নাটক দেখতে চলে যাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ শুভব্রততা আমাদের এতটা সময় দেওয়ার জন্য।
আপনারা শুনলেন যে টলিউডের অন্দরে ঠিক কি পরিস্থিতি, কি দম বন্ধ করা একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং কিভাবে এর থেকে মুক্তি মিলবে বা কবে নতুন সূর্য উঠবে সেই প্রশ্নেরই উত্তর খুঁজছি আমরা। দেখতে থাকুন বিশ্বাসে অবিশ্বাস।